আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পড়ালেখার ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের আজকের ফ্রি লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। ইসলামিক হিস্ট্রি এমসিকিউ 30 বোস্টার একটা বেচ ফ্রি এমসিকিউ কোর্স, যেখানে আমরা তোমাদের ইসলামের ইতিহাসের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই বোর্ড এমসিকিউ, যেগুলো বিগত সালে যে প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছিল সেগুলো সলভ করাবো ইনশাল্লাহ। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে আমি এই কোর্সে তোমাদের সাথে যুক্ত থাকবো তোমাদের প্রশ্ন অ্যান্সারের করার জন্য। যারা যুক্ত হয়ে গিয়েছো আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। যদি শুনে থাকো, আমার কথা যদি ক্লিয়ারলি শুনে থাকো, একটু কমেন্টে ডান লিখো। সজীব হোসাইন সালাম দিয়েছো, তানিশা আক্তার সালাম দিয়েছো। আচ্ছা, সজীব হোসাইন একটা চ্যালেঞ্জ নিয়েছো যে সে হচ্ছে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবা এই ক্লাসে। তোমাকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। চ্যালেঞ্জ নিতেও কিন্তু সৎ সাহস লাগে, ঠিক আছে? এতটুকু সাহস যে করতে পেরেছো সেটাই অনেক। এরপরে হচ্ছে খাইরুল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছো প্লিজ বন্ধুদেরকে একটু মেনশন করে দাও তাড়াতাড়ি। আমরা কিন্তু এখানে শুধুমাত্র বিগত বিভিন্ন বছরে তোমাদের বিভিন্ন পরীক্ষা আসা বোর্ড এমসিকিউ গুলো সলভ করাবো, ঠিক আছে? কোনো ব্যাখ্যা থাকলে সেটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলো। তাহমিনা রহমান যুক্ত হয়েছো। তাহমিনা রহমান, তুমি তো মনে হয় পরীক্ষা দিয়ে দিছো না? এইচএসসি দিয়ে দেওয়ার কথা। এরপরে ফাতেমা আক্তার। আচ্ছা, সুমাইয়া, তার নাকি ইসলামিক হিস্ট্রি নাই, সমস্যা নাই। যাদের আছে তাদেরকে মেনশন করো এবং সবাই ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা। আমরা ইসলামী ইতিহাসের হয়তো এই কোর্সে সর্বোচ্চ 9টা ক্লাস নেব এবং এই 9 থেকে 10টা ক্লাসের মাধ্যমেই তোমাদের 2টা পেপারেরই আমরা হচ্ছে এমসিকিউ গুলা শেষ করে দেব ইনশাল্লাহ। তো তোমরা যাদের দুর্বলতা রয়েছে, কোথায় কি সমস্যা, স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকলেও আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা ক্লাসে চলে যাই নাকি আর দেরি না করে? কেউ আবার ধরো এই যে এখানে যেই পোস্টারে যে ছবিটা দেখা যাচ্ছে সেটার সাথে আমার রিয়েল বা অ্যাকচুয়াল চেহারা পাশাপাশি তো দাঁড়ায় আছি, মিল তো পাওয়া যাচ্ছে না নাকি? আমি নিজেও তো নিজেকে চিনতেছি না, ঘষা মাজা করে অনেক মনে হয় সাদা করে ফেলা হয়েছে। তো পাশাপাশি দাঁড়ানো অবস্থায় দেখে কেউ যদি না চিনতে পারো সেটার জন্য দুঃখিত। আমরা তাহলে ক্লাসে চলে যাই। ঠিক আছে, ভেরি গুড। সবাই অ্যান্সার করবা সুন্দরভাবে। প্রথম যে আমাদের প্রশ্নটা, আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন এখনো আসে নাই। অপশন আসার আগেই কি কেউ উত্তর করতে পারবা কিনা বলো তো? আচ্ছা, অপশন দিয়ে দিই। দেখো, 1 নাম্বার হচ্ছে জলাশয়, 2 নাম্বার জনপদ, 3 নাম্বার মরুভূমি, 4 মালভূমি। আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? কে সবার আগে উত্তর করবা? তাড়াতাড়ি করে দাও। আর আরেকটা কথা হচ্ছে, আমরা আরবের নামকরণ সম্পর্কে কিন্তু জানি মোটামুটি সবাই, যে আরবকে আরব হিসেবে নামকরণ করার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে 2-1টা কারণ এরকম আমরা বলেছিলাম যে আরব শব্দের অর্থ হচ্ছে কি? মরুময়। আরব শব্দের অর্থ হচ্ছে মরুময়। এটা আল আরবাতু শব্দ থেকে এসেছে। যেহেতু আরবের বেশিরভাগ অঞ্চলই হচ্ছে মরুময়, আরবের বেশিরভাগ অঞ্চলই হচ্ছে মরুময় এবং এখানে তোমার বৃষ্টিপাত কম, বা এটা মরুভূমির মতো, গাছপালা কম, রোদ বেশি, এরপরে বালুময়। তো এই জন্য এটাকে
এই জন্য এটাকে কি বলা হয়? আরব বলা হয়। তাহলে একের সঠিক উত্তর হচ্ছে গ। সজীব হোসাইন চ্যালেঞ্জ নিয়েছিল এবং সজীব হোসাইনই সবার আগে সঠিক উত্তর করেছো। অসংখ্য ধন্যবাদ সজীব। ঠিক আছে ঠিক আছে, যারা ক্লাসে আছো আমাকে একটু বলো, তারা আজকে যারা ক্লাসে যুক্ত আছো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো একটু দ্রুত বলো তো, কে কোত্থেকে যুক্ত হয়েছে একটু জানাও। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই দেরি না করে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? দেখি এটা অপশন আমি দেখাবো না, অপশন না দেখানো ছাড়া তোমরা অ্যান্সার করতে পারো কিনা আমি একটু দেখতে চাই। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? আমাদের এই পৃথিবীতে মহাদেশ আছে কয়টা? 7টা। এখানে তোমার এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এরপর আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। তো এগুলোর মধ্যে আমাদের আরব দেশ যেটাকে আরব বলছি আমরা, এটা কোন মহাদেশে অবস্থিত একটু বলতে হবে। ফারদিন হাসান বগুড়া থেকে আমাদের সাথে আছো, আনিকা নাহার কুমিল্লা থেকে আমাদেরকে দেখছো, ভেরি গুড। সজীব রাঙামাটি থেকে, আচ্ছা। ইভা এশিয়া থেকে, ও আচ্ছা তুমি এশিয়া প্রশ্নের উত্তর দিয়েছো, আমি ভাবছিলাম তুমি এশিয়া মহাদেশ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো। এরপরে হচ্ছে ফাতেমা আখতার জাহিদা, বিশ্বনাথ। বিশ্বনাথ কি কাউকে মেনশন দিয়েছো নাকি? নাফিয়া আঞ্জুম রিপা যুক্ত হয়েছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা এই প্রশ্নের উত্তর দিতেছো, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছো অলরেডি। সজীব বলেছো এশিয়া এবং ইউরোপের মাঝখানে, না মাঝখানে সেটা পরের কথা। এক্স্যাক্টলি যদি আমরা বলি তাহলে আরব দেশ কোন মহাদেশে পড়ছে, আমি তো বলি নাই এটা কোন কোন মহাদেশের সংযোগ স্থলে বা সেন্টারে পড়ছে, কানেক্টিং পয়েন্টে পড়ছে। আমি তোমার কাছে এক্সাক্ট অ্যান্সার জানতে চাচ্ছি যে আরব আসলে কোন মহাদেশে অবস্থিত। আরব বলতে আমরা মেইনলি সৌদি আরব সহ এই যে ইরাক, এরপরে হিজাজ, মক্কা, মদিনা, এই যে জায়গাগুলোকে আমরা বুঝে থাকি, ওমান, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তো এগুলো আসলে কোন মহাদেশে অবস্থিত। লাবণী দাস ফেনী থেকে দেখছো, আচ্ছা আমার নিজের জেলা থেকেও একজন তাহলে যুক্ত হয়েছে। দেখো আরব হচ্ছে এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এটার মধ্যে আমরা বলতে পারি যে আরব এশিয়ায় অবস্থিত। তোমরা জানো মিডল ইস্টও কিন্তু এশিয়া মহাদেশের মধ্যেই পড়েছে। এরপর আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? তোমাকে প্রথমেই জানতে হবে জাজিরাতুল আরব শব্দের অর্থ কি। জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ। এখন এখানে অপশনগুলো একটু খেয়াল করো যে এটি একটি দ্বীপ হওয়ার কারণে, এটাকে কি জাজিরাতুল আরব বলা হয় কিনা? মরুভূমি আছে, এটা মরুময়, এই জন্য এটাকে জাজিরাতুল আরব বলা হয় কিনা? নাকি 3 দিক থেকে স্থল বেষ্টিত হওয়ার কারণে এটাকে জাজিরাতুল আরব বলা হয়, বা 3 দিক থেকে জল বেষ্টিত হওয়ায় এটাকে জাজিরাতুল আরব বলা হয়? ঠিক কোন কারণে এটাকে জাজিরাতুল আরব বলা হয় বলতে পারবা? আনিকা অ্যান্সার করেছো সবার আগে, আনিকা নাহার। ফারদিন, সজীব হোসাইন তুমি চ্যালেঞ্জ নিয়েছিলা, সবার আগে অ্যান্সার করবা, তুমি কই? এরপরে হচ্ছে তানিশা আক্তার বলেছো ঘ, অনেকেই গ বলতেছ। আচ্ছা লাবণী আক্তার বলেছো খ, মরুভূমি, এই জন্য নাকি এটাকে জাজিরাতুল আরব বলা হয়। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যখনই ক্লাস নেই বা এই জায়গাটা পড়াই যে জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ। উপদ্বীপ কেন বলা হয়, উপদ্বীপ কখন বলা হবে? উপদ্বীপ হচ্ছে সেটা কেমন, যেটার 3 দিকে পানি থাকবে, কেমন, যেটার 3 দিকে থাকবে জল, একদিকে স্থল, সেটাকে বলা হয় উপদ্বীপ। আর যেটার 3 দিকে স্থল, একদিকে জল, যেমন বাংলাদেশের কথা চিন্তা করলে বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পানি, এছাড়া বাকি 3 দিকে হচ্ছে স্থল বেষ্টিত। সুতরাং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, নট উপদ্বীপ। আর যেহেতু আরব এটা পৃথিবীর 3 দিক থেকে জল বেষ্টিত, এই জন্য এটাকে আরব উপদ্বীপ বলা হয়। তাহলে উপদ্বীপের সংজ্ঞা আমরা জেনে নিলাম যে 3 দিকে জল বেষ্টিত থাকলে সেটাকে উপদ্বীপ বলা হয়। তাহলে আরবকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলার কারণ হচ্ছে 3 দিক থেকে জল বেষ্টিত। কথা ক্লিয়ার? 3 দিক থেকে জল বেষ্টিত। কেমন, আমরা এটা মনে রাখতে পারবো কিভাবে, যে এটা বাংলাদেশের বিপরীত, বাংলাদেশে একদিকে জল, সুতরাং আরব উপদ্বীপ বা আরব ভূখণ্ডটা হচ্ছে 3 দিক থেকে জল বেষ্টিত। ভুল করা যাবে না ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কতে আসে, খতে আসে অনেক সময় যে এটাকে আরবকে কেন জাজিরাতুল আরব বলা হয় ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন আসে। লাবণী দাস, হ্যাঁ এটা ইসলামের ইতিহাস। ভাইয়া তোমার কি ইসলামের ইতিহাস নাই?
ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আরবের তিন দিকে কি? এটা তো একই প্রশ্ন, এটা মনে হয় না তোমাদেরকে জিজ্ঞেস করার দরকার আছে। আরবের তিন দিকে হচ্ছে জলরাশি, মরুভূমি, পর্বতমালা, মালভূমি, অবশ্যই জলরাশি। এই জন্য এটাকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এরপরে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়? ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আরব উপদ্বীপকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 1, 2, 3, 4। এটা অ্যান্সার যে সবার আগে করবা সে একটা ভার্চুয়াল থ্যাঙ্কস পাওয়া। দেখি বলো, ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরবকে কয় ভাগে ভাগ করা যায়? তোমরা কত নাম্বার প্রশ্নের অ্যান্সার করছো এটা আমি বোঝার জন্য তোমরা এই যে পাশে লিখে দিবা আর কি, যেমন 5 গ। এরপরে এখন যেহেতু 5 নাম্বার প্রশ্ন এই জন্য বলে দিচ্ছি, অনেকে আমরা 6 নাম্বারে চলে গেলেও 5-এর অ্যান্সার গুলো আসে একটু লেটে, এই জন্য বুঝি না। তোমরা বলে দিবা যে 5 ক, তাইলে আমি বুঝবো তোমরা কোন প্রশ্নের অ্যান্সার করছো। ঠিক আছে? আচ্ছা, তানিশা আক্তার বলেছ 3 ভাগে। আচ্ছা, ফাইজা আক্তার ক বলেছ না, অর্থাৎ 1 ভাগ। গ গ 3। অনেকে গ উত্তর দিচ্ছ, জীবন চৌধুরী, এরপরে হচ্ছে সজীব হোসেন। যারা গ বলেছো তাদের উত্তর সঠিক। তোমরা কি বলতে পারবা যে সে 3 ভাগ কি? অর্থাৎ এই যে আরব উপদ্বীপকে ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা হয়, সেগুলা কি? একটা হচ্ছে আল নুফুদ, এরপরে আদ-দাহানা, আল হাররা। নুফুদ, দাহানা, হাররা, এই যে এগুলা মূলত ভাগগুলা করা হয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে। কেমন? কোনোটাতে দেখা যাচ্ছে একেবারে বেশি মরুময়, মানুষজন বসবাস করতে পারে না। কোনোটা দেখা যাচ্ছে এমন যে মোটামুটি মরুময়, আবার কিছু কিছু দেখা যাচ্ছে চাষাবাদও করা যায় বা বসবাস করার উপযোগী। আবার কোনোটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভালো উর্বর এই জাতীয়। তো ওই দৃষ্টিকোণ থেকে এটাকে ভাগ করা হয়েছে 3 ভাগে। কেমন? এরপরে আসো, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি। সৌভাগ্য আরব বলা হয় কাকে? বলতে পারবা? সৌভাগ্য আরব বলা হয় কাকে? এটা এই প্রশ্নে নাই, তাও তোমাদেরকে এক্সট্রা করে রাখলাম, দেখি কে উত্তর দিতে পারো। এরপরে প্রশ্ন আমরা চলে যাই। মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটা? ঘোড়া, উট, দুম্বা, মেষ। মরু অঞ্চল বলতে এখানে মরুভূমি বোঝাচ্ছে, বিশেষ করে আরবদের জন্য। আরবরা যে মরু অঞ্চলে পথ চলতো বা তারা তাদের প্রয়োজনে যাতায়াত ব্যবস্থা হিসেবে যেটাকে ব্যবহার করত, সেই হিসেবে মরু অঞ্চলে তাদের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটা ছিল একটু বলো। আল নুফুদ, হাররা, দাহানা। ভেরি গুড, প্রভা অ্যান্সার করেছো। তানিশা আক্তার, এরপরে ফাইজা আক্তার, কেয়া আছো আমাদের সাথে। ইয়েমেনকে, হ্যাঁ ইয়েমেনকে হচ্ছে সুখী আরব বলা হয়। কেমন? ইয়েমেনকে সুখী আরব বলা হয় নাকি? ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী। এখানে ইয়েমেন না, তোমার হচ্ছে সুখী আরব বলতে দক্ষিণ আরবকে বোঝানো হয়। শুধু ইয়েমেন বললে উত্তর হবে না। ইয়েমেন শব্দের অর্থ সুখী। সৌভাগ্য আরব বলেছিলাম আমি, সৌভাগ্য আরব বলা হয় দক্ষিণ আরবকে, আর ইয়েমেন শব্দের অর্থ সুখী। কেমন? এমনি ইয়েমেনও দক্ষিণ আরবের মধ্যেই পড়েছে। ওকে, এখানে যেটা বলেছিলাম মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটা? তোমরা কি উত্তর দিয়েছ? উট। এটার উত্তর হচ্ছে উট। সবাই মোটামুটি সঠিক উত্তর দিতে পেরেছো, সবাইকে জন্য ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যাই। ফেরাউন কাদের উপাধি ছিল? এটা কোন সভ্যতা থেকে নেওয়া হয়েছে? মিশরীয় সভ্যতা থেকে। কেমন? মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা জানি, মিশরীয় সভ্যতায় যারা রাজা ছিল তাদেরকে বলা হতো ফারাও। রাজাদেরকে কি বলা হতো? ফারাও। এই ফারাও থেকেই বিকৃত হয়েছে ফেরাউন। ফারাও থেকে কি হয়েছে? ফেরাউন। সুতরাং আমরা ফেরাউন বলতে যেটা বুঝবো, ফেরাউন দ্বারা মূলত মিশরীয় রাজাদেরকে বোঝানো হয়। মিশরীয় রাজাদের উপাধি ছিল ফেরাউন। কেমন? মিশরীয় রাজাদের উপাধি ছিল ফেরাউন। এরপরের প্রশ্নে যাচ্ছি আমরা। পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কি ছিল? এটা একটু তোমরা অ্যান্সার করবা। পিরামিড এটাও মিশরীয় সভ্যতার একটা স্থাপত্য নিদর্শন বা অবদান, এবং পৃথিবীর যে আশ্চর্য রয়েছে, সপ্তম আশ্চর্যের অন্যতম একটি হচ্ছে মিশরীয় সভ্যতার তৈরি এই পিরামিড। পৃথিবীর একটি অন্যতম আশ্চর্য। এই পিরামিড
কেন তারা তৈরি করেছিল, কি উদ্দেশ্যে তৈরি করেছিল? এটা কি রাজাদের সন্তুষ্টির জন্য, মমি সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি, দেবতাকে খুশি করা? মিশরীয় দেবতাকে খুশি করার জন্য, নাকি সৌন্দর্য বৃদ্ধির জন্য, নাকি রাজাদের সন্তুষ্টির জন্য? কি জন্য তারা এটা তৈরি করেছিল? ফাইজা এবং শামিমা তোমরা বলেছ খ। ওকে, মাহফুজুর রহমান রাফি ক, আতিকা আক্তার হাসি। আতিকা আক্তার তুমি হাসি তোমার নাম, কিন্তু তুমি উত্তর দিয়ে তো হাসতে পারবা না যে উত্তর দিচ্ছ। রিধি আহমেদ আছো, হিজবুল্লাহ আছো, খ বলেছ। এরপরে মাহমুদ না মোহাম্মদ ইসলাম হোসেন ওয়াজেদ, আচ্ছা সে আমাদের সাথে যুক্ত হয়েছে। অনেকেই উত্তর দিচ্ছ ভুলভাল মিলায়া ঝুলায় উত্তর দিচ্ছ, সঠিক ভুল সবকিছু মিলায়া। তো এটা সঠিক উত্তর হচ্ছে মমি সংরক্ষণ। কেমন? রাজাদের সন্তুষ্টি না, মূলত মমি কি জিনিস? মমি হচ্ছে মিশরীয়রা তাদের রাজাদেরকে মনে করতো যে তারা হচ্ছে তোমার হচ্ছে সূর্য দেবতা যে ছিল তাদের সভ্যতায়, রেকে তারা সূর্য দেবতা মনে করতো, সবচেয়ে গুরুত্বপূর্ণ খোদা ছিল তাদের কাছে সূর্য দেবতা রে। এই রের পূজা তারা করত। তো রাজারা নিজেদেরকে রের পুত্র মনে করতো, এবং জনগণও মনে করতো রাজারা খুবই পবিত্র জিনিস। তাদের লাশ পচে গলে যাওয়াটা তারা মনে করতো যে ঠিক না, উচিত না। এই জন্য এই লাশগুলাকে সংরক্ষণের জন্য তারা মমি বা মৃতদেহ সংরক্ষণ, মমি মানে কি মৃতদেহ সংরক্ষণ প্রক্রিয়াটা আবিষ্কার করলো। এই মমি সংরক্ষণের জন্য আবার পিরামিড আবিষ্কার হলো। বুঝতে পেরেছো কিনা? বুঝা গেছে কিনা একটু বলো তো। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন? দেখো, মিশরীয় রাজনৈতিক ইতিহাস আমরা যখন মিশরীয় সভ্যতা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে মিশরীয় সভ্যতায় প্রাচীন মিশর হচ্ছে তোমার সেখানে অনেকগুলো প্রাক রাজবংশীয় যুগ, যেটা অর্থাৎ যখন হচ্ছে রাজবংশীয় শাসনটা শুরু হয় নাই, প্রাক রাজবংশীয় যুগে মিশর অনেকগুলো ছোট ছোট গ্রামে বিভক্ত ছিল। যে গ্রামগুলোকে এক একটাকে নোম বলা হতো, স্বাধীন ছিল। নোমগুলো এক একটা কি ছিল? স্বাধীন ছিল। এরকম তোমার 40 থেকে 42টা নোম ছিল। কেমন? অর্থাৎ ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। তো এই নোমগুলাকে সবগুলোকে একত্রিত করে একটা ঐক্যবদ্ধ মিশর প্রতিষ্ঠা করেছিলেন একজন রাজা। তার নাম কি? কে একটি একক রাষ্ট্র ব্যবস্থা মিশরে গড়ে তুলেছিলেন, এবং তাকে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তাকে ঐক্যবদ্ধ মিশরের জনক বলা হয়। তিনি কে? তিনি হচ্ছেন রাজা মেনেস। অর্থাৎ গ যারা উত্তর করেছ, পিঙ্কি সূত্রধর, এটা কোন বইয়ের? এটা ইসলামিক হিস্ট্রি ভাইয়া। এরপরে হাম্বুরাবি কেন বলেছো? হাম্বুরাবি কেন বলতেছো ভাইয়া? তোমরা এটাও জানো না হাম্বুরাবি কেন বলতেছো? মিশরীয় সভ্যতার মধ্যে হাম্বুরাবি কোত্থেকে আসলো বলো তো? ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তোমরা যারা সঠিক উত্তর করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডুঙ্গি কে ছিলেন? ডুঙ্গি, নট লুঙ্গি, ঠিক আছে? ভুলে আবার লুঙ্গি পরে ফেলিও না। ডুঙ্গি কে ছিলেন? তিনি মিশরীয় সম্রাট, ব্যাবিলনীয় সম্রাট, সুমেরীয় সম্রাট, পারস্য সম্রাট। এখানে 3টা সভ্যতার কথা বলা হয়েছে, যে সভ্যতাগুলো তোমাদের বিশেষ করে তোমাদের মনে হয় ব্যাবিলনীয় সভ্যতাটা তোমাদের নাই, যারা 25-এর পরীক্ষার্থী শর্ট সিলেবাসে নাই। সুমেরীয় তোমাদের আছে, মিশরীয় তোমাদের আছে। তো আনফরচুনেটলি যারা 25-এর পরীক্ষার্থী আছো, ডুঙ্গি ছিলেন ব্যাবিলনীয় সম্রাট বা ব্যাবিলনীয় সভ্যতার একজন রাজা। যার জন্য তোমরা এটা না পারলেও তোমাদেরকে দোষ দেওয়ার সুযোগ নেই, যেহেতু শর্ট সিলেবাসে তোমাদের এটা ছিল না। এটা কি আসলো? আচ্ছা, এটা আমাদের পড়ালেখার যে বর্তমান চলমান কোর্সগুলো রয়েছে সেটার বিজ্ঞপ্তি। এরপরে আসো, আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? খুবই সহজ একটা প্রশ্ন। আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ, আইয়াম এবং জাহিলিয়া দুইটাই হচ্ছে আরবি শব্দ। আইয়াম শব্দটা মূলত ইয়াউমুন শব্দের বহুবচন। তোমরা তো এক বচন বহুবচন বুঝো নাকি? তো ইয়াউমুন শব্দের অর্থ কি? দিন, সময়, কাল, যুগ ইত্যাদি। কেমন? আর জাহিলিয়া মানে হচ্ছে অন্ধকার, ঘোর, তমসাচ্ছন্ন ইত্যাদি। তো একসাথ করলে এটাকে আমরা কি বলতে পারি? যে আইয়াম যেহেতু যুগ আর জাহিলিয়া মানে অন্ধকার, একসাথ করলে কি হচ্ছে? অন্ধকার যুগ।
অন্ধকার যুগ। যারা উত্তর করেছো 4 নাম্বার তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা এরপরে চলে যাই। ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? ইসলাম পূর্ব আরব যেহেতু বলা হচ্ছে, অর্থাৎ 610 সালের পূর্বের কথা বলা হচ্ছে। আইয়ামে জাহিলিয়া সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে যে তখন আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন। আমরা অনেকগুলো কবির নাম জানি, জাহিলি কবি, যারা জাহিলি যুগের কবি, আনতারা বিন সাদ্দাদ, এরপরে আছে ডুঙ্গিত সুমেরীয় সম্রাট ছিলেন, ডুঙ্গিত ব্যাবিলনীয় সম্রাট মনে হয় হিজবুল্লাহ। আচ্ছা, আমি একটু চেক করব ক্লাস শেষে। যাই হোক, একটু খেয়াল করো। ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? খুবই সহজ একটা প্রশ্ন। এখানে আনতারা বিন সাদ্দাদ, সেও একজন কবি। জুহাইর বিন আবি সালামা, লাবিদ বিন রাবিয়া, এরা সবাই কিন্তু জাহিলি যুগের কবি ছিল। ঠিক আছে, তো এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছে, যার জন্য ইমরুল কায়েস হবে অ্যান্সার, কারণ ইমরুল কায়েস হচ্ছে জাহিলি কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। দারুন নাদওয়া কি? দারুন নাদওয়া এটা মন্ত্রণা প্রাসাদ না মন্ত্রণা সভা, অভ্যর্থনা সভা, কাবা গৃহের রক্ষণাবেক্ষণ পরিষদ। এই দারুন নাদওয়ার বৈঠকে, এই দারুন নাদওয়ায় বসে কুরাইশরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং যেই রাতে তাকে হত্যা করা ফেলা হবে সেই রাতেই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কেমন, তোমরা কার কত হয়েছে স্কোর মিলাচ্ছ? কে কয়টা পেরেছ? হ্যাঁ, 12টার মধ্যে আমাদের এটা কত নাম্বার প্রশ্ন যাচ্ছে? 13 নাম্বার। তো 13টার মধ্যে তুমি কত পেয়েছ? আচ্ছা, 13 এর উত্তর কি হবে বলতে পারবা? দারুন নাদওয়া কি? মন্ত্রণা প্রাসাদ না মন্ত্রণা সভা? পরের দুইটা যে হবে না সেটা তোমরা জানোই, যে অভ্যর্থনা সভা এটা হবে না, কারণ এখানে কাউকে অভ্যর্থনা দেওয়া হয় না। কাবা গৃহের রক্ষণাবেক্ষণ পরিষদ, সেটাও হবে না। এটা ছিল একটা বৈঠক করার জায়গা, কেমন, এখানে বসে। তাহলে এটা মন্ত্রণা সভা। আমাদের মন্ত্রী পরিষদের যেরকম বিভিন্ন বৈঠকের জায়গা আছে, এরকম একটা ব্যাপার। ইয়েমেনকে সুখী আরব বলা হয় কেন? ইয়েমেন শব্দের অর্থই হচ্ছে সুখী। তো এটাকে সুখী আরব কেন বলা হয়? ইয়েমেন, হাজরামাউত, ওমান, এই প্রদেশগুলো নিয়ে কিন্তু দক্ষিণ আরব গঠিত। দক্ষিণ আরবকে সৌভাগ্য আরব বা ইংলিশে বলা হয় আরাবিয়া ফেলিক্স। এটা আমরা পড়িয়েছি। এখন একটু আমাকে অ্যান্সার করো যে এখানে কি কারণে ইয়েমেনকে সুখী আরব বলা হচ্ছে? উর্বর ভূমি হওয়ার কারণে, ব্যবসা বাণিজ্যের সুবিধার কারণে, কৃষিকাজে বিখ্যাত হওয়ার কারণে। ইয়েমেন কৃষিকাজে বিখ্যাত কিনা, ইয়েমেনের ভূমি উর্বর কিনা, এগুলো তোমাকে আগে জানতে হবে, অ্যান্সার করতে হবে, কেমন, এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা সেখানে কেমন। আচ্ছা, মোহাম্মদ ইমাম হোসেন ওয়াজেদ, 13 এর মধ্যে 12 পেয়েছো কে? নাফিয়া আঞ্জুম রিপা, বাহ, ভেরি গুড। এরপরে মাহফুজুর রহমান রাফি, উত্তর করেছো কত? ও আচ্ছা, তোমাদেরকে তো শুধু অপশনগুলো দেখিয়েছি, উত্তর তো এখনো দেখাই নাই। তাহলে এখন উত্তরটা দেখে অ্যান্সার করে দাও। এখানে কোনটা হবে? ক, খ, গ, ঘ, তিনটা। হ্যাঁ, এখানে কিন্তু ইকফা বলেছো 1 আর 3, কেন 2 হবে না কেন? ব্যবসা বাণিজ্যের সুবিধা সেখানে থাকবে না? যেখানে তোমার কৃষি উৎপাদন ভালো হবে, যেখানে ভূমি উর্বর হবে, একটার সাথে একটা তো রিলেটেড। ভূমি যদি উর্বর হয় সেখানে উৎপাদন ভালো হবে, সেখানে কৃষিকাজ মানুষ বেশি করবে, ভালোভাবে করবে, এবং চাষবাস যদি ভালো হয় সেখানে আমদানি রপ্তানি বাণিজ্য তো গড়ে উঠবে, তাই না? তাহলে তিনটাই উত্তর হবে। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তোমরা কি জানো কে বলেছিলেন মিশরকে নীল নদের দান? মিশরকে নীল নদের দান কে বলেছিলেন? কে বলতে পারবে? একটু বলো দেখি। এখানে যেটা আছে, মিশরকে নীল নদের দান বলা হওয়ার কারণ কি? এর তীরে, মিশর বা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল বলে, এবং এর মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটে বলে, নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রসার, এর কারণে। কোন কারণে এটাকে নীল নদের দান বলা হয়েছে? নীল নদের দান বলেছিলেন কে? কে বলেছিলেন মিশরকে নীল নদের দান? কেন বলেছিলেন সেটার উত্তর তো এখানে তোমরা পাচ্ছই, জাস্ট একটু বেছে নাও, বাছিয়া বাছিয়া লও। তো কোন ঐতিহাসিক? হেরোডোটাস। ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছে মিশরকে নীল নদের দান বলেছিলেন, মনে রাখতে হবে কিন্তু। এরপরে এই প্রশ্নটার উত্তরের কথা বলেছিলাম, এটা কি ক, খ, গ হবে? দেখো,
মিশর নীল নদের দান, অর্থাৎ নীল নদকে কেন্দ্র করে এই মিশরের সভ্যতাটা গড়ে উঠেছে। কারণ যে কোনো সভ্যতার ক্ষেত্রে দেখবা যে নদ নদীর অবদান অনেক বেশি, নদ নদীকে কেন্দ্র করে সভ্যতাগুলো গড়ে ওঠে, কারণ সেখানে পানির প্রাপ্যতা থাকে। এরপরে তোমার ভূমির উর্বরতা সৃষ্টি হয়, কৃষিকাজের তোমার হচ্ছে গিয়ে সম্ভাব্যতা তৈরি হয়। তো এইসব বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত নিত্য নতুন বা বিভিন্ন কলা কৌশল বা টেকনিক্স আবিষ্কার হয়, যেটাকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠে। মিশরও তার ব্যতিক্রম নয়, এবং এই নীল নদের কারণে সেখানে সভ্যতা গড়ে ওঠে, কৃষিকাজে উন্নতি ঘটে এবং নদীপথে ব্যবসা বাণিজ্য, এটা স্বাভাবিক কথা। আমাদের চট্টগ্রাম বন্দর দেখো বা অন্যান্য যতগুলো যেসব জায়গায় বন্দর তোমরা দেখবা, এগুলো কিন্তু নদ নদীকে কেন্দ্র করে বা জলপথে গড়ে ওঠে। কেমন? যাই হোক, এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, প্রাক ইসলামী আরবে মক্কায় মালা গঠনের উদ্দেশ্য কি ছিল? এখন তোমাকে আগে জানতে হবে মালা কি। এটা কি গলায় পরার মালা না অন্য কোনো মালা? মালা গঠনের উদ্দেশ্য তো পরে, মালা কি? মালা ছিল মন্ত্রণা সভা। কেমন? সবার আগে বলেছি আমি স্যার। ওকে, ঠিক আছে। হেরোডোটাস নাকি হেরোডোটাস? আর একটা হইলেই হয়েছে, হেরোডোটাস বা হেরোডোটাস ব্যক্তি তো একইটা, তাই না? বইয়ে অ্যাকচুয়াল বানান কি আছে দেখে নাও, ঠিক আছে? এরপর আসো 16 নম্বর প্রশ্নটা। মালা গঠনের উদ্দেশ্য কি ছিল? গোত্রীয় ভারসাম্য রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, মক্কার প্রশাসনিক ব্যবস্থা বা মক্কার প্রশাসন তদারক করা। কি ছিল মালা গঠনের উদ্দেশ্য? কি সাকিব? মালা মন্ত্রণা সভা ছিল যখন আরবের, এটা আমরা কোত্থেকে নিয়েছি, আইয়ামে জাহিলিয়ার যে রাজনৈতিক অবস্থা, সেখানে তোমরা দেখেছো যে গোত্রগুলোর মধ্যে পারস্পরিক সহমর্মিতা সহাবস্থান ছিল না, গোত্রীয় কলহ দ্বন্দ্ব একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তো এই মালা গঠিত হয়েছিল মূলত কেন্দ্রীয় বা গোত্রীয় ভারসাম্য রক্ষার জন্য, গোত্রগুলোর মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, পাশাপাশি মক্কার প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থাকে তদারক করার জন্য। সুতরাং আমাদের এখানে তিনটাই অ্যান্সার। কেমন? যারা তিনটাই অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন দেখো, প্রাক ইসলামী সমাজকে কলুষিত করেছিল আরবদের কোন কার্যক্রম? ব্যভিচার, কন্যা সন্তানকে হত্যা করা, শেখতন্ত্র। তাহলে এই তিনটাই কিন্তু জাহেলি যুগে বা আরব সমাজে প্রচলিত ছিল। তারা ব্যভিচারকে একটা স্বাভাবিক ব্যাপার মনে করত, এটা একটা খুবই নর্মাল ব্যাপার, তাদের কাছে একটা ডেইলি অ্যাক্টিভিটি ছিল এটা। এরপরে কন্যা শিশুকে হত্যা করা, কন্যা সন্তান জন্ম নিলে তারা এটাকে খুবই লজ্জার কারণ মনে করত, তারা এখন কিভাবে চোখ দেখাবে, হ্যাঁ, এটা একটা ইস্যু। এরপরে হচ্ছে খাবার খাওয়ানোর ভয়, তাকে খাওয়াবে কি। বেশি সমস্যা হচ্ছে তোমার এই যে সমাজে চোখ দেখাতে না পারার যে একটা বিষয়, লজ্জাবোধ, এই লজ্জাবোধের কারণে তারা তাকে জীবন্ত, কন্যা সন্তানকে জীবন্ত তারা পুঁতে ফেলতো। এটা একটা, হ্যাঁ, প্রাক ইসলামী সমাজের বৈশিষ্ট্য ছিল। এরপরে শেখতন্ত্র, তাদের গোত্র ছিল, গোত্রের প্রধানকে বলা হতো শেখ। গোত্রের প্রধানকে কি বলা হতো ভাইয়া? শেখ বলা হতো। এবং এই শেখের কথা তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করত। গোত্রীয় কথা, গোত্রের ব্যাপারগুলোই ছিল তাদের কাছে সবার আগে। কেমন? সবাই বলতেছো ঘ ঘ ঘ। দেখি, কলুষিত করেছিল আরবদের, ব্যভিচার তাদেরকে কলুষিত করেছিল, কন্যা সন্তানকে হত্যা এটা তাদেরকে কলুষিত করেছিল, খারাপ গুণ। শেখতন্ত্র তো খারাপ গুণ না, শেখতন্ত্র তাদের বংশীয় বা গোত্রীয় প্রধান ছিল শেখ, তো গোত্রীয় প্রধান তাদেরকে কন্ট্রোল করত, তারা গোত্রের প্রধানের আনুগত্য করতো, মেনে চলতো, এটাতে তো আমি খারাপ কিছু দেখতেছি না। কেমন? যেহেতু কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, কেন্দ্রীয় কোনো প্রধান ছিল না যার কথা তারা শুনবে, এবং তারা কিন্তু কেন্দ্রীয় শাসনে অভ্যস্তও না, তো তারা গোত্রভিত্তিক ছিল, গোত্রের একজন প্রধান ছিল যাকে শেখ বলা হতো, এই গোত্রের প্রধানের কথা তারা মান্য করত। আনিকা বলেছো এখনো তো মেয়ে সন্তানকে ঘৃণা করে, এটা এখন আস্তে আস্তে উঠে গেছে বলা যায়, আসলে এটা উচিত না। যারা মনে করো মোটামুটি, যাদের ভিতরে মিনিমাম বুঝও আছে, যারা একটু হলেও পড়াশোনা করেছে, তারা এটা কখনোই করবে না। কিন্তু এখনো গ্রাম অঞ্চলে অনেক জায়গা আছে মেয়ে সন্তান হলে যারা মানুষের বা কিছু পিতামাতা আছে যাদের চেহারা কালো হয়ে যায়, মনে কষ্ট যায়, তো এটা হওয়া উচিত না। কেমন? কারণ ইসলাম নারীদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমও বলেছেন যে যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, যদি বেশি হয় তাহলে আরো বেশি,
অর্থাৎ সে যদি তাকে সুন্দরভাবে লালন পালন করে বড় করে একটা ভালো স্বামীর হাতে তুলে দিতে পারে, তাহলে এর চেয়ে বড় অর্জন বাবা মায়ের জন্য আর কিছুই হতে পারে না। ঠিক আছে, যাই হোক, আমরা ওয়াজ নসিহত বাদ দিয়ে পরের প্রশ্নে চলে যাই। আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপক থেকে আমরা প্রশ্নের অ্যান্সার করব। কি বলেছো মাহতাব চৌধুরী? আচ্ছা, মাহতাব চৌধুরী বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। এখন সে একজন ছেলে মানুষ, তার প্রস্তাবে কি করা যায় বলো? আজকে যদি কোনো মেয়ে মানুষ এই প্রস্তাব দিত, কনসিডার করা যেত। যাই হোক, আসো। পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র, এটি 3টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত। যাই হোক, এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই পবিত্র কোরআনে আরবের একটি নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উল্লিখিত উম্মুল কুরা কোন নগরকে বলা হয়েছে? এখানে উদ্দীপকে যে কথাটা বলা হলো যে আরবের একটি নগরীকে, প্রাচীন নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে পবিত্র কোরআনে, সেই নগরীটা কোনটা? হ্যাঁ, মদিনা, মক্কা, ব্যাবিলন, ইস্তাম্বুল। ইস্তাম্বুল হচ্ছে যেটার পূর্ব নাম কনস্টান্টিনোপল, তুরস্কে যেটা অবস্থিত এখন। কেমন? হ্যাঁ, ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ মক্কা নগরীকে। কেন? কারণ উত্তর এখানে দেয়াই আছে যে এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই আরবের মক্কা নগরীকে কি বলা হয়? আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। যাই হোক, পরের প্রশ্নটা দেখো, আরব ভূমি অবস্থিত কোথায়? ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থলে, আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মিলনস্থলে, আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশের মিলনস্থলে। কোনটা সঠিক? একটু ভেবে চিন্তে অ্যান্সার করো। আরব যে ভূখণ্ডটা, এটার কথা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে 3টা মহাদেশের কানেক্টিং পয়েন্ট বা হচ্ছে গিয়ে মিলন স্থলে অবস্থিত, এবং সেই 3টা মহাদেশ কি? 19 নাম্বার প্রশ্ন এখনো আসেনি, এখন যেটা এসেছে এটা 19 নাম্বার। কেমন? হ্যাঁ, 19-এর নাফিসা সবার আগে উত্তর করেছো ক, এরপরে ফরহাদিয়া, ফরহাদিয়া ক বলেছ, মোহাম্মদ প্রান্ত, আনিকা, নাহের, তানিশা আক্তার, এরপরে খায়রুল। ছেলেদের কি সমস্যা? ছেলেরা কি পারো না, নাকি তোমরা ক্লাস করতেছো কম? উত্তর দেখি সব মেয়েরাই দিচ্ছে, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তোমরা কি আজীবন এরকমই থেকে যাবা? তোমাদের কি একটুও কি মানে এটা প্রেস্টিজে লাগতেছে না যে তোমরা পারতেছো না? সজীব হোসেন, এই তো এবার বেরোচ্ছে। সাকিবুল হাসান, সজীব হোসেন, হ্যাঁ, ফারদিন হাসান। ঠিক আছে, যারা যারা ক উত্তর বলেছো তাদের উত্তর সঠিক। এশিয়া, ইউরোপ, আফ্রিকা। রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা, ক্ষিপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণীর মালিকানার উপর। সেই প্রাণীটা কি? উদ্দীপকে যে প্রাণীটির কথা ইঙ্গিত করা হয়েছে সেটা কোনটা? যেটার ক্ষিপ্র গতি ছিল যাতায়াতের জন্য, যুদ্ধের কাজে যেটা ব্যবহার করা যেত, অভিজাত জীবনযাপনের জন্য যেটা একটা সত্য ছিল যে যার কাছে সেই প্রাণীটা থাকবে সে অভিজাত জীবনযাপন করবে। এরপরে রুদ্র প্রকৃতি মানে কি? যেই প্রতিকূল প্রকৃতি বা পরিবেশ ছিল আরবের, সেই পরিবেশে বিলং করার জন্য, স্টে করার জন্য বা সার্ভাইভ করার জন্য যে প্রাণীটা প্রয়োজন ছিল। ওকে, আচ্ছা, ছেলেরা নাকি মাত্র 4 জনই আছে, তো তারা অ্যান্সার করবে কি আর তাই? অনেকেই বলতেছো উট, অনেকেই উট বলতেছো। দেখো, উটের গতি কিন্তু ক্ষিপ্র না, উট কিন্তু অতটা ক্ষিপ্র গতিশীল না, বুঝছো? হ্যাঁ, উট কিন্তু, উট ছিল আরবদের যেটাকে বলা হয় কি দ্য শিপ অফ ডেজার্ট বা মরুভূমির জাহাজ। কিন্তু উট কিন্তু ঘোড়ার মতো এতটা ক্ষিপ্র গতিশীল ছিল না। তারা হচ্ছে যাতায়াতের জন্য বা যুদ্ধের জন্য তাদের প্রধান বাহন ছিল উট, ঠিক আছে, কিন্তু ক্ষিপ্র গতির জন্য, গতির ক্ষেত্রে কিন্তু ঘোড়া ছিল তাদের প্রধান প্রাণী। যাই হোক, একটু স্লাইড ডিফারেন্স আছে। এরপরে আসো, মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল, যুদ্ধ জয়, কৃষিকাজ, যাতায়াত। তাহলে উট দিয়ে কি কৃষিকাজ করাইতো তারা? সরি, ঘোড়া দিয়ে, ঘোড়া দিয়ে কি তারা কৃষিকাজ করাইতো? না। তার মানে কৃষিকাজ হবে না, এখানে অ্যান্সার হবে
যুদ্ধজয় এবং যাতায়াত। কেমন? আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা আবার দেখি। ধলেশ্বরীর তীরে বাঁধ নির্মাণ করে দরগ্রামের লোকেরা বন্যার কবল থেকে গ্রামকে রক্ষা করে, এতে গ্রামের কৃষিকাজেরও প্রভূত উপকার হয়। তাহলে ধলেশ্বরী গ্রামের মানুষজন কি করলো? তারা বাঁধ নির্মাণ করে এই গ্রামের লোকদেরকে বন্যার কবল থেকে রক্ষা করলো এবং এতে করে তাদের কৃষিকাজেরও উপকার হলো। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের মতো ব্যবস্থা কোন সভ্যতায় গৃহীত হয়েছিল? আমরা যে সভ্যতাগুলো পড়েছিলাম সেখানে কোন সভ্যতার মধ্যে এই কাজটা আমরা দেখেছি বলতো? এটা কি মিশরীয় সভ্যতা, না হিব্রু সভ্যতা, না রোমান সভ্যতা, না গ্রিক সভ্যতা? চারটা সভ্যতা এখানে আছে। এই সভ্যতাগুলোর বিশেষ বিশেষ দিক বা অবদান তোমরা কি বলতে পারবা? মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। এটার অনেকগুলো অবদান রয়েছে, তার মধ্যে পিরামিড, মমি, এরপরে হচ্ছে তোমার প্যাপিরাস কাগজ আবিষ্কার, কেমন, এরপরে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কার, এরপরে হিব্রু সভ্যতা, তারা ধর্মীয় ক্ষেত্রে একেশ্বরবাদী ধর্মের প্রবর্তক তারা ইহুদিরা। এরপরে রোমান সভ্যতায় হচ্ছে রোমান ল বা রোমান আইন অন্যতম একটা আবিষ্কার এই সভ্যতার। গ্রিক সভ্যতা হচ্ছে সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে ধারণা দিয়েছে সবার আগে। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসের, প্রাচীন গ্রিসের তোমার হচ্ছে গিয়ে অ্যাথেন্সকে। কেমন? যাই হোক, এখানে বলো কোন সভ্যতায় এই ব্যবস্থাটা গৃহীত হয়েছিল? এটা কত নাম্বার প্রশ্ন? 22 নাম্বার। উত্তর দিয়েছ মিশরীয় বলেছ। মিশরীয়, মিশরীয়, হ্যাঁ মিশরীয় যারা বলেছ সবার উত্তর সঠিক। এটা নীল নদের সাথে যাচ্ছে আর কি। কেমন? নীল নদের সাথে। এরপরে আসো, এতে কৃষির উন্নতি হয় কিভাবে? জলসেচের মাধ্যমে, উর্বরতা বৃদ্ধির ফলে, বন্যার প্রকোপ থেকে রক্ষার ফলে। তোমরা বেশিরভাগ সময় যেটা করো পরীক্ষার সময় চালাকি করে, আমি জানি, যে এই জাতীয় মাল্টিপল অপশন যেগুলাতে আছে এগুলোর ক্ষেত্রে তোমরা প্রায় সময় বা বেশিরভাগ সময় হচ্ছে 1 2 3 তিনোটাই মেরে দাও। ঠিক আছে? আসলে এমনিতে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এগুলোর ক্ষেত্রে তিনোটা অ্যান্সারই বেশি হয়, তবে সবগুলাতে আবার এই কাজ করতে যেও না। অপশনগুলা খুবই ক্রিটিক্যালি দেয়া থাকে, একটু ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবা যে কোনোটা বাদ দেয়া যায় কিনা। ঠিক আছে? কোনোটা বাদ দেয়া যায় কিনা সেটা আগে চিন্তা করে দেখবা যে আবার ভুল জায়গায় ফেলতেছো কিনা। এরপর দেখো, চিলির স্বৈরশাসক অগাস্টো পিনোশের শাসনামলে দেশে অন্যায়, অত্যাচার, কলহ বিবাদ, হত্যা, গুম এবং নারীদের লাঞ্ছনা, মানবাধিকার লঙ্ঘন সমাজ ব্যবস্থাকে ভীষণভাবে কলুষিত করেছিল। প্রশ্ন হচ্ছে, আলোচ্য উদ্দীপক কোন যুগের সামাজিক অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়? নিঃসন্দেহে এটা জাহেলি যুগ, যেহেতু এরা কি করেছিল সেখানকার শাসনামলের তখনকার এই যে অন্যায়, অত্যাচার, কলহ বিবাদ, হত্যা সবকিছু মানবাধিকারকে লঙ্ঘন করেছিল। বর্তমানে ইসরায়েলও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমস্ত বিশ্বকে, বিশ্বের বড় বড় যে সংস্থাগুলো যারা সবসময় মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে, যারা সবসময় অবহেলিত নির্যাতিতদের পক্ষে আওয়াজ তুলে বলে দাবি করে, তারা আজ কিছুই করতে পারছে না। যাই হোক, তোমার পঠিত উক্ত যুগের অন্যতম বৈশিষ্ট্য কেমন ছিল, অর্থাৎ জাহেলি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। যে বর্বর জীবনযাপন, উন্নত সংস্কৃতির ধারক, অজ্ঞতা ও নিষ্ঠুরতা, তাদের বৈশিষ্ট্য কেমন ছিল? তাদের জীবনযাপন যে বর্বর ছিল এটাতে কোনো সন্দেহ নাই। এরপরে তারা আবার উন্নত সংস্কৃতির ধারক ছিল, এটা কিন্তু পজিটিভ গুণ। দেখো, নেগেটিভের মধ্যে পজিটিভটা দেখে তুমি এবার এটা বাদ দিয়ে দিও না যে তারা মনে হয় খারাপ ছিল, বর্বর, অজ্ঞ, নিষ্ঠুর, হ্যাঁ, জাহেল, বর্বর, অসভ্য, শুধু এগুলাই হবে না। তারা কিন্তু উন্নত সংস্কৃতির ধারকও ছিল, তাদের স্মৃতিশক্তি ছিল প্রখর এবং তারা সাহিত্যের ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের বিশেষ বিশেষ প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছিল। আচ্ছা, আমাদের স্লাইড এখানেই শেষ, তার মানে আমাদের ক্লাসও এখানে শেষ। যাই হোক, তোমরা যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিলা, কার কয়টা উত্তর হয়েছে, অর্থাৎ আমি বলার আগে উত্তর দিতে পেরেছো, ওই হিসেবে 25টা প্রশ্ন এখানে আছে, কে কয়টা পেরেছো দেখে একটু কমেন্টে বলো তো। তোমাদের মার্কিং তোমরাই করো, দেখি তোমাদের কি অবস্থা। আতিকা আক্তার হাসি, তুমি কি হাসতে পেরেছো শেষ পর্যন্ত? তোমার উত্তরে তুমি স্যাটিসফাইড কিনা? যে প্রশ্নগুলো ছিল 15+ হবে হয়তো, খুবই কম। তুমি যদি সৃজনশীলে ভালো করতে চাও, স্পেশালি A+ পেতে চাও, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি, অবশ্যই তোমাকে এমসিকিউতে মিনিমাম
25 প্লাস তুলতে হবে 30টার মধ্যে, মিনিমাম বলেছি। আর যদি 27 থেকে 28টা তোমার হয়ে যায়, আর সিকিউ যদি সবগুলা লিখে আসতে পারো 60টা, তার মানে তোমার প্লাস তুমি না পাইলেও 70 প্লাস 75 প্লাস তুমি পেয়ে যাবা নিঃসন্দেহে। ঠিক আছে, তুমি যদি এমসিকিউতে 26-27টার মতো অ্যান্সার সঠিক করতে পারো, আর সিকিউ সবগুলা শুধু অ্যান্সার করে আসতে পারলেই প্লাসের ধারে কাছে চলে যাবে, যদি প্লাস নাও পাও। তো কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস আমরা মনে হয় শেষ করতে পারি। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়টার উপর বোর্ড এমসিকিউ গুলো সলভ করানোর চেষ্টা করেছি। নেক্সট ক্লাসটা আমরা হয়তো দ্বিতীয় অধ্যায়ের উপর বিগত সালে আসা প্রশ্নগুলা সলভ করানোর উপর নিব। তো সবাই সবাই সেই ক্লাসের জন্য প্রস্তুত থাকবা, ক্লাসে জয়েন হয়ে যাবা, আর বন্ধু বান্ধবদেরকে ক্লাস যে হবে জানিয়ে দিবা। সেটাও কিন্তু আগামী রবিবার সেম টাইম, আগামী রবিবার সন্ধ্যা 7টা দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, মেহেদি হাসান নাকি কেবল আসছে, ঠিক আছে তুমি থাকো ক্লাসে, আমরা গেলাম।